এআই মডেল কিভাবে বানানো হয় এটা নিয়ে না একটা রহস্যের মতো ব্যাপার কাজ করে সবার মধ্যে। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভাঙতে যাচ্ছি। দেখব এর পেছনের আসল মেথডটা কি। অনেকেই ভাবেন যে এআই বানাতে গেলে বোধহয় পিএইচডি ডিগ্রি লাগে, কিন্তু আসলেই কি ব্যাপারটা সেরকম? চলুন তো এই ধারণাটাকেই আগে একটু চ্যালেঞ্জ করি। সত্যি বলতে কি, যা দরকার তাহলে একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট। কারণ এআই বানানো কিন্তু কোনো জাদু না, এটা আসলে একটা বেশ গোছানো কাঠামোবদ্ধ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি এআই মডেল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এর পুরো খেলাটাই হলো প্যাটার্ন খুঁজে বের করা। একটা এআই মডেল হলো, ধরুন, এমন একটা কম্পিউটার প্রোগ্রাম যাকে ট্রেনিং দেওয়া হয় ডেটা অ্যানালাইজ করার জন্য। ওর কাজ হলো ডেটার ভেতর থেকে প্যাটার্ন খুঁজে বের করা, আর ঠিক ওই প্যাটার্নগুলো ব্যবহার করেই ও কোনো একটা প্রেডিকশন করে বা কোনো সিদ্ধান্ত নেয়। আমরা কিন্তু নিজের অজান্তেই প্রতিদিন এটা ব্যবহার করছি। যেমন ধরুন, ব্যাংকের কোনো ফ্রড ট্রানজ্যাকশন ধরা, বা মেডিকেল ইমেজে ক্যান্সার শনাক্ত করা, কিংবা ধরুন কোনো মার্কেটিং ক্যাম্পেইনে কাস্টমাররা কেমন সাড়া দেবে সেটা আগে থেকে বোঝা। এমনকি আমরা যে কাস্টমার সার্ভিসে চ্যাটবট মোড়ের সাথে কথা বলি, সেগুলোও তো এআই মডেল দিয়েই চলে। তো সেই ব্লুপ্রিন্টটা আসলে কি? দেখুন, যে কোনো এআই প্রজেক্ট, সেটা ছোট হোক বা অনেক বড়, সাধারণত 4টে ইউনিভার্সাল স্টেপ ফলো করে। চলুন সেই ধাপগুলো কি একবার দেখে নিই। ধাপগুলো বেশ সহজ। 1 নম্বর, সমস্যাটা ঠিক কি সেটাকে পরিষ্কারভাবে ডিফাইন করা। 2, এর জন্য যে ডেটা লাগবে সেটা রেডি করা। 3 নম্বর ধাপে মডেলটাকে ট্রেনিং দেওয়া। আর একদম শেষে মডেলটা কেমন কাজ করছে তা যাচাই করে ওটাকে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া। এখন আসি সবচেয়ে জরুরি ধাপে, আর সেটা হলো ডেটা। ডেটাকে বলতে পারেন একটা এআই মডেলের ফুয়েল বা জ্বালানি। এর থেকে গুরুত্বপূর্ণ উপাদান আর কিছু নেই। এই কথাটা শুনুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। ডেটা ছাড়া এআই হলো পেট্রোল ছাড়া গাড়ির মতো। খারাপ ডেটা মানেই খারাপ এআই, সব সময়। বুঝতেই পারছেন ডেটার কোয়ালিটি এখানে কতটা জরুরি। আচ্ছা, মডেলটা যাতে শুধু উত্তর মুখস্থ করে না ফেলে, শুধু যা শেখানো হয়েছে সেটুকুই না পারে, সেজন্য ডেটাকে সাধারণত 3টা সেটে ভাগ করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এর ফলেই মডেলটা নতুন, অজানা ডেটার সামনে পড়লেও ঠিকঠাক কাজ করতে পারে। সাধারণত ডেটাকে একটা 70-15-15 রেশিওতে ভাগ করা হয়। মোট ডেটার 70% ব্যবহার করা হয় মডেলটাকে শেখানোর জন্য। এটাকে বলে ট্রেনিং ডেটা। বাকি যে 15 আর 15% থাকলো, তার একটা হলো ভ্যালিডেশন আর অন্যটা টেস্টিংয়ের জন্য। এই ডেটাগুলো মডেলটা আগে কখনো দেখেনি, আর এতেই ওর আসল পারফরম্যান্সটা বোঝা যায়। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। মডেলকে যে শেখানো বা ট্রেনিং দেওয়ার কথা বললাম, সেটা আসলে কিভাবে কাজ করে, এই পার্টটাকে অনেকে সবচেয়ে রহস্যময় মনে করেন, কিন্তু আসলে এর পেছনেও একটা সলিড লজিক আছে। মডেল ট্রেনিংকে এভাবে ভাবতে পারেন, ধরুন আপনি কিছু নব ঘোরাচ্ছেন, যতক্ষণ না আউটপুটটা ঠিকঠাক আসছে। মডেলটাও ঠিক এই কাজটাই করে। ও নিজের ভেতরের প্যারামিটারগুলো একটু একটু করে অ্যাডজাস্ট করে নিজেকে আরও ভালো করে তোলে। প্রসেসটা আসলে এরকম: মডেলটা প্রথমে একটা প্রেডিকশন করে, তারপর সেটাকে আসল উত্তরের সাথে মেলায়। এরপর দেখে ওর ভুলটা ঠিক কতটা হলো। এই ভুলটাকে লস বলা হয়। তারপর ও সেই ভুলটা কমানোর জন্য নিজেকে একটু অ্যাডজাস্ট করে নেয়। আর এই পুরো সাইকেলটা হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ বার চলতে থাকে। ততক্ষণ চলে যতক্ষণ না ওর ভুলের পরিমাণ প্রায় শূন্য হয়ে যায়। তো আমরা এতক্ষণ ধরে বুঝলাম একটা মডেল কিভাবে কাজ করে। এবার চলুন দেখি বাস্তবে একটা মডেল বানানোর জন্য কি রাস্তা খোলা আছে। কারণ কাজের ধরন অনুযায়ী কিন্তু সঠিক রাস্তাটা বেছে নেওয়া খুব জরুরি। মডেল বানানোর প্রধানত 3টা রাস্তা আছে, আর পুরো ব্যাপারটাকে আমরা খুব সহজে কেক বানানোর সাথে তুলনা করতে পারি। যেমন নো কোড, এটা হলো দোকান থেকে একটা রেডিমেড কেক কিনে আনার মতো। অটো এমএল হলো কেক মিক্স ব্যবহার করার মতো। আর কাস্টম কোড দিয়ে বানানো হলো একদম শূন্য থেকে সব উপকরণ দিয়ে কেক বেক করা। প্রথম রাস্তাটা, যেটা সবচেয়ে সহজ, সেটা হলো নো কোড প্ল্যাটফর্ম। ঠিক যেমনটা বললাম, এটা অনেকটা দোকান থেকে পছন্দের একটা তৈরি কেক কিনে আনার মতোই সোজা। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ব্যবহার করা খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। ধরুন একটা ছোট ব্যবসা, তারা চায় কাস্টমারদের রিভিউ পজিটিভ না নেগেটিভ সেটা তাড়াতাড়ি অ্যানালাইজ করতে। তাদের জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু অসুবিধা একটাই, এখানে নিজের মতো করে কাস্টমাইজ করার সুযোগ খুব কম থাকে। এরপর আসছে দ্বিতীয় রাস্তাটা, অটো এমএল বা অটোমেটেড মেশিন লার্নিং। এটা হলো কেক মিক্সের প্যাকেটের মতো।
মানে মূল উপাদানগুলো মেশানোই আছে, শুধু দু একটা জিনিস মিশিয়ে বেক করতে হবে। এটার সুবিধা হলো অনেক রিপিটিটিভ কাজকে এটা অটোমেট করে দেয়, মানে নিজে থেকেই করে ফেলে। তবে এখানে কিন্তু ডোমেইন নলেজ বা বিষয়টা সম্পর্কে ভালো জ্ঞান থাকা খুব জরুরি। যেমন একজন মার্কেটিং ম্যানেজার, উনি কোডিং জানেন না, কিন্তু অটোএমএল ব্যবহার করে প্রেডিক্ট করতে পারবেন কোন কাস্টমাররা হয়তো সার্ভিস ছেড়ে চলে যেতে পারে। কিন্তু এর একটা অসুবিধা হলো মডেলটা ঠিক কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটা অনেক সময় বোঝা যায় না, তাই এটাকে একটা ব্ল্যাক বক্স বলা হয়। আর ৩ নম্বর সবচেয়ে শক্তিশালী রাস্তাটা হলো কাস্টম কোডিং। এটা হলো একদম শূন্য থেকে নিজের জ্ঞান আর দক্ষতা দিয়ে কেক বানানোর মতো কোনো রেসিপি বই ছাড়াই। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এখানে কন্ট্রোলটা পুরোপুরি নিজের হাতে থাকে। ভাবুন তো, একটা নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানানো হচ্ছে, যার জন্য একদম ইউনিক একটা রেকমেন্ডেশন সিস্টেম দরকার। সেক্ষেত্রে কাস্টম কোডিং ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এর অসুবিধাটাও বড়। এটা শিখতে যেমন অনেক সময় লাগে, তেমনি এর জন্য প্রচুর রিসোর্সও দরকার হয়। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? এআই বানানোর জন্য এখন কিন্তু অনেক রকম টুলস আর মেথড আমাদের হাতে আছে। এখন শুধু সঠিক ব্লুপ্রিন্টটা বুঝে সেটাকে কাজে লাগানোর পালা। এআই বানানোর টুলসগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য। আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে প্রথম কোন সমস্যাটার সমাধান করা যেতে পারে?